হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো শুরুতেই যে আপডেটটা শেয়ার করব সেটা ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দলের 6 নম্বর বিদেশি, অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা দুটো নতুন বিদেশি প্লেয়ার সই করিয়েছে। তার মধ্যে একজন বিদেশি প্লেয়ার অবশ্যই তিনি ভারতে পৌঁছে গেছেন, প্র্যাকটিসও করা শুরু করে দিয়েছেন। অন্য একজন প্লেয়ার যিনি কিনা স্ট্রাইকার, তো সেই স্ট্রাইকারটি অর্থাৎ ব্রাউন ফোরবেস, সেই ব্রাউন ফোরবেস কিন্তু গতকালই রওনা দিয়ে দিয়েছেন। আর গতকাল রওনা দিয়ে দিয়েছেন তিনি একটা স্টোরিতে এটাই জানিয়েছেন যে তিনি আসছেন, এবং যেটুকু খবর রয়েছে তিনি সরাসরি কলকাতায় না আসে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচে আগে নর্থ ইস্টের ওইখানে কিন্তু পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে নর্থ ইস্টের ওই ম্যাচে তার খেলার সম্ভাবনাও কিন্তু থাকছে, অর্থাৎ প্রথম হাফে না খেলেও সেকেন্ড হাফে তিনি খেলতে পারেন। তো এরপরের যে আপডেটটা শেয়ার করব কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দলের বর্তমান এই স্প্যানিশ কোচের আন্ডারে ইস্টবেঙ্গল এফসি দল খুব ভালো পারফরমেন্স করছে। তো এই কোচের সাথে তাদের চুক্তি তো রয়েছে, কিন্তু আরও 3 বছরের চুক্তি তারা বাড়িয়ে নিতে চাইছে কার্লোস কুয়াদ্রাতের সাথে। তো 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন যদি করে নেয় ইস্টবেঙ্গল এফসি দল, তাহলে তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো ব্যাপার হবে, এবং সমর্থকরাও কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ খুশি, কারণ কার্লোস কুয়াদ্রাত কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলকে এখন ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, এবং কার্লোস কুয়াদ্রাত যেভাবে চাইছেন সেইভাবেই প্লেয়ার পাচ্ছেন। সেই তার যে পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী তিনি কিন্তু এগোতে পারছেন। আর ইস্টবেঙ্গলও কিন্তু তার আন্ডারে আরও কিছু সাফল্য পেতে চাইছে। তো সেই ক্ষেত্রে কার্লোস কুয়াদ্রাতের সাথে চুক্তি এক্সটেনশন করে নিলে সেটা কিন্তু তাদের জন্য একটা ভালো খবর হবে। এবার যে বিষয়টা শেয়ার করব একটু অন্যরকম বিষয়, কারণ ফুটবলে কিন্তু আরও একটা নতুন নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়মটা কি, এতদিন তোমরা রেড কার্ড ইয়েলো কার্ড দেখেছো, কিন্তু এখন থেকে তোমরা দেখতে পারবে ব্লু কার্ড, অর্থাৎ নীল কার্ড। তো এই যে ব্লু কার্ড বা নীল কার্ডের যে নিয়মটা সেটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং এই ব্লু কার্ডের মানে অর্থাৎ যদি খেলোয়াড় ম্যাচের মধ্যে ব্লু কার্ড দেখে তাহলে 10 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তো 10 মিনিট মাঠের বাইরে যখন থাকবে, 10 মিনিট যখন কমপ্লিট হয়ে যাবে, আবার তখন সেই প্লেয়ার মাঠে নামতে পারবে এবং খেলতে পারবে। এবং ফাউল, ভিন্ন মতের অন্যান্য কিছু কাজের জন্য এই কার্ডটা যে কোনো প্লেয়ারকে রেফারি দেখাতে পারে, এবং এই কার্ড ম্যাচের মধ্যেই যদি 2 বার কোনো প্লেয়ার দেখে তাহলে কিন্তু সরাসরি তারপর রেড কার্ড দেখবে। অর্থাৎ যেরকম দুটো ইয়েলো কার্ড খেলে একটা রেড কার্ড হয়, তেমনই কিন্তু দুটো ব্লু কার্ড খেলে একটা রেড কার্ড হবে। তো সেই মতো এই নিয়মটাই কিন্তু চালু হচ্ছে, মানে ব্লু কার্ড তোমরা কিন্তু এবার দেখতে পারবে। তো এই নিয়মটা বা এই বিষয়টা তোমাদের কেমন কি লাগছে, যে এই বিষয়টা চালু হলে কেমন কী রকমভাবে ম্যাচ হতে পারে, আরও ভালো ম্যাচ আমরা উপভোগ করতে পারবো, নাকি অন্যরকম ম্যাচ আমরা উপভোগ করতে পারবো? আর আমার মতে যেটুকু মনে হয় যে হ্যাঁ, যেগুলো নিয়ম চালু হচ্ছে সবগুলোই ভালো নিয়ম। যেরকম আগে 3টে সাবস্টিটিউট করা যেত, এখন 5টা করা যাচ্ছে, তো এটা একটা ভালো নিয়ম। এবং এই ব্লু কার্ডের জন্য কিন্তু অনেক ডিফেন্ডাররা, অনেক প্লেয়াররা কিন্তু ট্যাকেল তারপর ফাউল করতে চাইবে না, কারণ তারা জানে যে আগে ইয়েলো কার্ড দেখলে পরেও একটা চান্স থাকে পুরো ম্যাচ কন্টিনিউ করার। কিন্তু ব্লু কার্ড থাকলে তো 10 মিনিট মাঠের বাইরে থাকতে হবে, এবং দুটো ব্লু কার্ড দেখলে আরও সমস্যা, যে রেড কার্ড দেখে বাইরে চলেই যেতে হবে। তো তার জন্য হয়তো ম্যাচ আমরা হয়তো ভালো ম্যাচ দেখতে পারবো, এবং খুব কম ফাউল, ট্যাকেল, এইসব হয়তো নিখুঁত ট্যাকেল বা নিখুঁত ফাউল আমরা হয়তো দেখতে পারবো। কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেফারিরা যেভাবে পারফরমেন্স করে, একদমই জঘন্য পারফরমেন্স করে রেফারির দিক দিয়ে। তো তাদের কাছে কিন্তু আমরা আরও এই ব্লু কার্ডটা নিয়ে খুব ভুলভাল সিদ্ধান্ত দেখব, কারণ তাদের কাছে অলরেডি রেড কার্ড এবং ইয়েলো কার্ড আছে, এই নিয়মটা রয়েছে বলে তারা কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়েই ফেলে। কোনটা রেড কার্ড দিতে হবে, কোনটা ইয়েলো কার্ড দিতে হবে, তারা কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারে না। তাদের কাছে আরও একটা অস্ত্র চলে আসলো, সেটা হচ্ছে ব্লু কার্ড। মানে এখন মাঠের রাজা কিন্তু রেফারি, বিশেষ করে ইন্ডিয়ান রেফারিরা। বাইরের রেফারিদের কথা বলছি না, কারণ বাইরের রেফারিরা যথেষ্ট ভালো। ইন্ডিয়ান রেফারিরা যেভাবে ম্যাচ পরিচালনা করায়, সেটা সবচেয়ে জঘন্য ম্যাচ পরিচালনা করায় সব দিক দিয়েই, কারণ তাদের খুব ভালো পারফরমেন্স দেখতে পারি না, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব খারাপ সিদ্ধান্ত নেয়। তো সেই মতো ব্লু কার্ড আসায় তারা কিন্তু যখন তখন ইচ্ছা করলে যে কোনো প্লেয়ারকে ধরো ব্লু কার্ড দেখিয়ে বাইরে দিয়ে দিল, কিন্তু সেটা ঠিক ফাউল ছিল বা ঠিক ট্যাকেল ছিল বা ঠিক কাজ করলো কিনা সেটা কিন্তু তেমন
একটা বিবেচনা রেফারি করবে না, মানে মোটামুটি রেফারি এখন মাঠের রাজা হয়ে যাবে এই ব্লু কার্ডের জন্য, অন্তত ইন্ডিয়ান রেফারিরা, কারণ তাদের কাছে আরও একটা মেন অস্ত্র চলে আসলো, এখন তারা যে কোনো কিছু করতে পারে, কিন্তু তাদের এগেনস্টে তো কিছু করতে পারবে না প্লেয়াররা, ম্যানেজমেন্টরা, কারণ যদি করে তাহলে তাদেরকেও আবার ব্লু কার্ড রেড কার্ড দেখে EIFF থেকে শাস্তিও পেতে হতে পারে। অনেক সমস্যায় মোটামুটি প্লেয়াররা এবং ম্যানেজমেন্টরা একটু হলেও পড়তে পারে রেফারির বিরুদ্ধে। তো এরপরে নেক্সট আপডেটটা রয়েছে আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলী তার চোটটা কিন্তু তেমন একটা গুরুতর চোট নয়, যেটা গতকালই মার্কোস কনফার্ম করে দিয়েছে। মার্কোস এটা বলেছে যে খুব সম্ভবত গোয়া ম্যাচ থেকে আবার তিনি কামব্যাক করতে চলেছেন বা আবার ফিরবে এবং মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপে তোমরা তাকে খেলতে দেখতে পারবে। তো এই খবরটা কিন্তু খুবই ভালো আপডেট, অন্তত মোহনবাগান দলের সমর্থকদের জন্য, কারণ মোহনবাগান দলের এই মুহূর্তে ডিফেন্সের যা হাল, তাতে করে হামিল এবং আনোয়ারকে খুব ভালোভাবেই প্রয়োজন। সেই ক্ষেত্রে তারা যদি না থাকে তাহলে কিন্তু বেশ সমস্যায় পড়তে হয় বা হতো, কিন্তু আনোয়ারের চোটটা তেমন একটা গুরুতর চোট নয় এমনটাই জানিয়েছে। তো সেই ক্ষেত্রে তিনি ফিরছে, মানে খুবই দারুণ একটা সুখবর থাকছে আনোয়ারকে নিয়ে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার তত্ত্বাবধানে বা সঞ্জীব গোয়েঙ্কার নির্দেশেই কিন্তু হায়দ্রাবাদ এবং মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের ফ্রি টিকিট দেওয়া হয়েছে এবং অনেকেই ফ্রি টিকিট পেয়ে গেছে এবং অনেকেও কালেক্ট করছে, কারণ আজকেও কিন্তু ফ্রি টিকিট দেওয়া হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা খুবই খুশি সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে, সঞ্জীব গোয়েঙ্কার এই সিদ্ধান্তে। হ্যাঁ, সঞ্জীব গোয়েঙ্কা এই যে ফ্রি টিকিট দিচ্ছে এটার জন্য কিন্তু খুবই খুশি রয়েছে সমর্থকরা, যেটা সবাই কিন্তু প্রকাশ করছে। তো খুবই ভালো, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এরকম কাজ করছে। প্লেয়ারদেরকে এনেও কিন্তু যেভাবে চমক মোহনবাগান দলের সমর্থকদের দিয়ে থাকে, তেমনই কিন্তু এই টিকিটের ক্ষেত্রেও একটা চমক দিল বা একটা ভালো কিছু করলো। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে একটা স্প্যানিশ ডিফেন্ডার, আগামী মরশুমে একটা স্প্যানিশ ডিফেন্ডার, ভালো মানের ডিফেন্ডার, এরকম নয় যে হেক্টর ইউস্টে বা ব্রেন্ডন হামেলের মতো ডিফেন্স, এরকম নয়, খুবই ভালো মানের ডিফেন্ডার কিন্তু আগামী মরশুমে আনতে চলেছে বা কথাবার্তা বলছে আনার জন্য, এমনটাই কিন্তু খবর রয়েছে। কোনো রকম নাম, কোনো হিন্ট কিছুই পাওয়া যায়নি, কারণ আগামী মরশুমে আনবে, তাই সেই মতো এখন হয়তো সেই নাম উঠবে না। ঠিক সময় হলে ISL সিজন 10 শেষ হলেই সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নাম জানা যাবে। বাট এখন জানা যাচ্ছে যে একটা স্প্যানিশ সেন্টার ব্যাক বা স্প্যানিশ ডিফেন্ডারকে নেবার ব্যাপারে স্কাউটিং করছে বা নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটু অন্যরকম আপডেট। ISL-এ খেলে যাওয়া দুর্দান্ত একজন বিদেশি প্লেয়ার স্টিভেন মেন্ডোজা, যিনি কিনা চেন্নাই FC দলের হয়ে সর্বপ্রথম ISL খেলে গেছিলেন এবং সেই বছর ISL খেলার পর গিয়ে তিনি কিন্তু কলম্বিয়ার যে ইন্টারন্যাশনাল দল সেখানে কিন্তু সুযোগ পেয়েছিলেন, মানে ISL-এ ভালো পারফরমেন্সের জেরে বা ভালো খেলে তিনি কিন্তু কলম্বিয়ার ন্যাশনাল টিমের হয়ে সুযোগ পেয়েছিল। তো এই যে অনেক প্লেয়ার মনে করেন যে ISL-এ আসার পর হয়তো তারা ন্যাশনাল টিমের জন্য সুযোগ নাও পেতে পারে, মানে যারা আর কি ইয়ং প্লেয়ার, যারা অন্য দেশের বড় দেশের প্লেয়ার, তারা যদি এসে ইন্ডিয়াতে খেলে তাহলে হয়তো তারা সুযোগ নাও পেতে পারে, যে এখন অবধি তাদের ইন্টারন্যাশনাল দলে সুযোগ পায়নি, সেই ক্ষেত্রে তারা এসেই মানে শুরুতেই যদি ISL খেলে তারা যদি না পায়, এরকম চিন্তাভাবনা অনেক প্লেয়ারেরই আছে। কিন্তু স্টিভেন মেন্ডোজা, তার কিন্তু এরকম কোনো রকম চিন্তাভাবনা ছিল না, তিনি ISL-এ যোগ দিয়েছিলেন খুব কম বয়সেই মোটামুটি, এবং তারপর তিনি দুটো মরশুম চেন্নাই FC দলের হয়ে খেলার পর তারপর কিন্তু কলম্বিয়ার জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন। তো সেই স্টিভেন মেন্ডোজা বর্তমান সময়ে দাঁড়িয়ে তুর্কির ফার্স্ট টায়ার লিগ, তুর্কির প্রথম সারির যে লিগ রয়েছে সেই লিগের একটি দলে সই করে নিল, আদানা ডেমিরস্পর, এই দলের হয়ে তিনি কিন্তু সই করে নিয়েছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে তার মার্কেট ভ্যালু 9,60,00,000 টাকা মতো রয়েছে। দুর্দান্ত একটা প্লেয়ার, 31 বছর বয়স তার, হয়তো আমরা পরবর্তী সময়ে তাকে ISL-এও আবার ফিরতে দেখতে পারি, কারণ যখন তিনি দল পাবেন না, যখন ফ্রি এজেন্ট থাকবেন, যখন একটু হলেও বয়সটা বাড়বে, তখন কিন্তু ISL-এর অন্যান্য কোনো দল কিন্তু অবশ্যই নেওয়ার জন্য তাকে মানে অ্যাপ্রোচ করবে বা তার জন্য ঝাঁপাবে। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।